একটা মাঝি তার নৌকায় করে মানুষকে এপার থেকে ওপারে দিয়ে আসতো। তিনি গরিব এবং অসহায় মানুষদের কাছ থেকে কোনো টাকা নিতেন না। এমনকি তিনি এতটাই সৎ ছিলেন যে কাউকে মিথ্যে বলে কখনো সে তার নৌকায় ওঠাতেন না। কিন্তু পাশেই যে কয়টা মাঝি ছিল তারা সবাই লোকদের মিথ্যে বলে তাদের নৌকায় ওঠাতো। এতে করে তার কোনো রকমে সংসার চলত। আজ বাড়িওয়ালা এসেছিল, আবার কিছু পাওনাদারও এসেছিল। তারা কি বলে গেল জানো? শোনো নূপুর, তোমাদের কিন্তু এই মাস নিয়ে 6 মাস হবে। কোনো মাসের টাকাই তো তোমাদের থেকে আমি পাচ্ছি না। তোমার স্বামীকে বলে দিও কাল সন্ধ্যা পর্যন্তই ওর কাছে সময় আছে। যদি ভালোই আমার পুরো 6 মাসের টাকা পরিশোধ না করা হয় তাহলে আমি তোমাদের ধাক্কা দিয়ে এই বাড়ি ছাড়া করব, আর তোমাদের নৌকা আমি আত্মসাৎ করব। আমিও আমার টাকা চাই। এই নিয়ে 3 মাস হয়ে গেল, আমি আর কোনো সময় দেব না। আমিও কাল সন্ধ্যাবেলা আসব। তারপর মাঝি সেই নৌকার ধারেই মন খারাপ করে বসে রইল। তখনই হঠাৎ এক বৃদ্ধ তাকে বলল, বাবা, আমাকে একটু নদীর ওই পারে পৌঁছে দেবে? হ্যাঁ দাদু, অবশ্যই পৌঁছে দেব, কিন্তু 200 টাকা লাগবে। হ্যাঁ বাবা, 200 টাকা। কিন্তু আমি তো শুনেছি তুমি গরিব বৃদ্ধ মানুষদের কাছ থেকে কোনো টাকা নাও না, তাহলে তুমি এখন টাকা চাচ্ছ? দাদু, আমি অনেক বড় বিপদে আছি, তাই আপনার কাছ থেকে 200 টাকা চাচ্ছি। বাবা, আমি গরিব অসহায় মানুষ, আমি এত টাকা কি করে পাবো? তুমি দয়া করে আমাকে একটু ওই পারে দিয়ে আসো না বাবা। বুড়োর কথা শুনে মাঝির অনেক দয়া হলো, তাই সে কোনো কথা না বাড়িয়ে তাকে বিনা পয়সায় ওই পারে যাওয়ার জন্য নৌকায় তুলল। মাঝপথে হঠাৎ বৃদ্ধা বলল, বাবা, আমি গন্তব্যে পৌঁছে গেছি, তুমি আমাকে এখানেই নামিয়ে দাও। দাদু, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি তো এখন ওই পারে পৌঁছাননি, তাহলে আপনি হঠাৎ নামার কথা কেন বলছেন? আরে বাবা, আমি যা দেখছি তুই তা দেখছিস না। তুই কোনো কিছু ভাবিস না, আমাকে তুই এখানেই নামিয়ে দে। আরে দাদু, এসব কি বলছেন? এখানেই নামিয়ে দেব। মাঝি রাজি না হওয়াতে বৃদ্ধ লোকটি একটু পরেই পানিতে ঝাঁপ দিল। এটা দেখে মাঝি ভয়ে কাঁপতে লাগলো। এই বুড়ো তো পানিতেই ঝাঁপ দিল, এখন কি হবে? পারে সবাই তো দেখেছিল যে এই বুড়োটা আমার নৌকে উঠেছিল। এখন বুড়ো মরলে তো আমার ঘাড়েই সব দোষ আসবে। এখন কি করি? তাই সে আর দেরি না করে সাথে সাথে পানিতে ঝাঁপ দিল। মাঝি ঝাঁপ দেওয়ার সাথে সাথে দেখতে পেল সে একটি ছোট্ট পুকুরের মধ্যে আছে, আর পুকুরটা একটা সোনার পুকুর। সে কিছুই বুঝতে পারল না। পুকুর থেকে উঠে দেখতে পেল একটা কাক পানির জন্য কাতর হয়ে গেছে। সে মাটিতে গড়িয়ে পড়েছে এবং পানি পানি করছে। মাঝি সাথে সাথে পানি নিয়ে এসে কাককে খাওয়ালো। কাকটি তাতে প্রাণে বেঁচে গেল। তখন কাকটি সন্তুষ্ট হয়ে বলল, মাঝি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সামনে সেই সোনার পথ দিয়ে এগোতে থাকো, তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে। কাক ভাই, আমি এটা কোথায় এসে পড়লাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাঝি ভাই, আপনি অনেক ভালো একটা মানুষ, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি সেই সোনার রাস্তা দিয়ে এগোতে থাকুন, আপনার জন্য ভালো কিছুই আছে। তারপর মাঝিটি একটু দূরে যেতে না যেতেই একটি ফল গাছ দেখতে পেল। সেখানে একটা ফল তাকে বলল, মাঝি ভাই, তোমার খিদে পেলে তুমি আমাকে খেতে পারো। না না, আমি তোমাকে খেতে পারবো না, কারণ আমার দুনিয়ায় কোনো ফলই কথা বলতে পারে না। কিন্তু তুমি তো কথা বলছো, আমি তোমাকে খেতে পারবো না। যদি আমার দুনিয়ায়ও ফল কথা বলতো তাহলে আমি তাদেরকেও খেতাম না। মাঝির এমন কথা শুনে ফলটি অনেক খুশি হয়ে গেল এবং ফলটি বলল, মাঝি ভাই, তুমি সোনার পথ দিয়ে এগোতে থাকো, তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে। তারপর কিছুক্ষণের মধ্যেই সোনার পথ দিয়ে এগোতে না এগোতেই রাজমহল পর্যন্ত পৌঁছে গেল। তখন পেছন থেকে একটা হাত তার কাঁধে রাখল। মাঝি পেছনে তাকিয়ে দেখল
সেই বৃদ্ধটাই এখানে আছে। দাদু, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমি তোকে অনেক দিন যাবৎ খেয়াল করছিলাম। তুই অনেক মন খারাপ করে নদীর পাশে বসে থাকবি, তাই আমার কাছে মনে হচ্ছিল তুই অনেক বিপদে আছিস। তাই আমি তোকে আমার দুনিয়ায় নিয়ে আসলাম। আর তুই অনেক সৎ একটা লোক, তাই আমি তোকে সাহায্যের জন্য এখানে নিয়ে আসলাম। তুই একটু চল আমার সাথে। তারপর রাজমহলের ভেতরে গিয়ে দেখতে পেল সেখানে অনেক স্বর্ণমুদ্রা কানায় কানায় ভরে আছে। নে, এখান থেকে তুই যত চাস এই স্বর্ণ মুদ্রা নিতে পারিস, কিন্তু মনে রাখবি তুই যখন চাবি তুই তখনই আমার এই দুনিয়ায় আসতে পারবি, কিন্তু কখনো কাউকে আমার এই দুনিয়ার ব্যাপারে কিছু বলতে পারবি না, এমনকি তোর স্ত্রীকেও না। যদি কখনো তুই কাউকে আমার এই দুনিয়ার কথা বলিস, তাহলে তোর জন্য এই দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এটাই এই দুনিয়ার নিয়ম। তারপর একটা ব্যাগ ভরে মাঝি অনেক স্বর্ণমুদ্রা নিয়ে নিল। তারপর সে আবার ওই স্বর্ণের পানিতে ডুব দিল এবং ডুব দেওয়ার সাথে সাথে মাঝি তাকে নৌকায় ফিরে পেল। তারপর মাঝি তার বাড়িওয়ালার সমস্ত টাকা পরিশোধ করে দিল এবং সাথে সাথে পাওনাদারেরও সব টাকা পরিশোধ করে দিল। একদিন তার স্ত্রী তাকে এসে বলল, তুমি আমাকে আজ পর্যন্ত বললে না তুমি ওই স্বর্ণমুদ্রাগুলো কোথায় থেকে পেয়েছিলে, আর তুমি মাঝে মাঝেই কিছুদিনের জন্য হঠাৎ কোথায় চলে যাও, তারপর আবার ফিরে এসো কতগুলো স্বর্ণমুদ্রা নিয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো নূপুর, তোমাকে আমি আগেও বলেছি আমি এই সম্পর্কে কিছুই বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি কখনো কোনো খারাপ কাজ করে তো কোনো টাকা উপার্জন করবে না। পন্থাটা হয়তো ভালোই হবে, আর তুমি যদি একান্তই না বলতে চাও তাহলে হয়তো আমার না জানাটাই ভালো হবে। বাবা, আজ কি গ্রামে অনেকগুলো হাতি এসেছিল? হ্যাঁ, এসেছিল। আর তুমি যে চাকরির জন্য গ্রামের মহাজনের কাছে গিয়েছিলে, সেটার কি খবর? সে বলেছে এখন তার কোনো কর্মচারীর দরকার নেই, 1 মাস পর দেখা করতে বলেছে। 1 মাস করে 1 বছর হয়ে যাচ্ছে। তোমাকে এখন শুধু 1 মাসেরই সময় দেব। এরপরে যদি তুমি কোনো চাকরি জোগাড় করতে না পারো, তাহলে তোমার থালে ডাল আর রুটি কিছুই থাকবে না। বুঝতে পেরেছো? বাবা আমার উপর অনেক রাগ করেছে, তাই না মা? রাগ তো করবেই বাবা। তুই এত বড় হওয়ার পরেও কোনো কাজ কর্ম যে করিস না, তারও তো বয়স হয়েছে। এখন ঘরের পুরো খরচ চালানো তার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যতদিন আমার চাকরি হচ্ছে না আমি জঙ্গল থেকে কাঠ কেটেই তা বাজারে বিক্রি করব। হ্যাঁ বাবা, তোর যেটা ঠিক মনে হয় তুই তাই কর। কোন গাছের ডালটা কাটবো, কোনটা কোনটা? আরে, ওই গাছের পেছনে ওটা কি নড়ছে? আরে, ও এখানে একা কেন? ও আচ্ছা, কাল রাতে সে তার দলের সাথে মনে হয় জঙ্গলের বাইরে চলে এসেছিল, আর গ্রামের মানুষ যখন হাতিগুলোকে তাড়িয়েছিল তখন মনে হয় ও তাদের সাথে যেতে পারেনি। নিজের মা বাবা থেকে আলাদা হয়ে কত মন খারাপ করে বসে আছে। আসো আসো, এখানে আসো। এর মানে ও আমাকে দেখে একদম ভয় পাচ্ছে না। যাও যাও, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও। যাও, তুমি ঠিক তোমার মা বাবাকে খুঁজে পাবে। যাও যাও, যাও যাও, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও। যাও যাও, তুমি তোমার মা বাবাকে ঠিক খুঁজে পাবে।
যাও যাও, আমি চলে যাচ্ছি, আমি এখন যাই। হ্যাঁ, যাই, আমি যাই, তুমি যাও যাও। আরে তুমি আমার হাত ধরে রেখেছো কেন? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার বাসায় যেতে হবে। আরে ছাড়ো ছাড়ো, আমাকে যেতে দাও। আচ্ছা, তাহলে তুমি আমাকে ছাড়বে না। আচ্ছা তাহলে চলো, তুমি আমার সাথে চলো, আমার বাসায় চলো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, আমরা দুজনেই আমার বাসায় যাই। কাল খাবারের সময় তোমার ছেলেকে এত কঠিন কথা বলা উচিত হয়নি। কাল আমি অনেক বকাঝকা করেছি, তাই তোমার ছেলে আজকে কাঠ কেটে 2 পয়সা উপার্জন করার চিন্তা ভাবনা করেছে। না হলে পুরো দিন তো শুধু এভাবেই কাটিয়ে দেয়। মা মা, এদিকে আসো, দেখো আমি কি নিয়ে এসেছি। মা মা। আহা, এমন কি নিয়ে এসেছে ও, এত ডাকাডাকি করছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি নিয়ে এসেছিস? এটা কি? হ্যাঁ, এটা হাতি মা, এটা হাতি। এটা অনেক ছোট একটা হাতির বাচ্চা। আরে আরে, তুই এটা কোথায় পেলি? জঙ্গলে মা, মনে হয় ও ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে। জানো মা, আমার না ওকে দেখে অনেক মায়া হয়েছে, তাই আমি ওকে সাথে নিয়ে এসেছি। ও না আমাকে ছাড়ছিলই না, তাই আমি ওকে সাথে করিয়ে নিয়ে এসেছি। তোমার বেকার ছেলের এখন হাতি পালার শখ হয়েছে। হাতির খোরাক কত জানো তুমি? কে নিয়ে আসবে এত খাবার ওর জন্য? আমি নিয়ে আসবো ওর জন্য খাবার। জঙ্গল থেকে ডালপালা, গাছ, পাতা, কলা সব নিয়ে আসবো ওর জন্য। কিন্তু বাবা, ওকে তুমি তাড়িয়ে দেওয়ার কথা বলো না। ও ওর মা বাবাকে হারিয়ে অনেক দুঃখী হয়ে গিয়েছে। তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাই করো। শোনো মুন্না, তুমি এখন থেকে এখানেই থাকবে। কাল আমি বাঁশ, খ্যার এবং রশি দিয়ে তোমার জন্য একটা ছাদ তৈরি করে দেবো, ঠিক আছে? নাও, এখন তুমি এই নরম পাতাগুলোকে খাও। আমি পরে তোমার জন্য কলা গাছ এনে দেবো, ঠিক আছে? ও আচ্ছা বাচ্চু, তাহলে তুমি খাবে না না? আমার সাথে তুমি বদমাশি করছো, পাতা দিয়ে তুমি আমাকে সুরসুরি দিচ্ছ না? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাকে সুরসুরি দিচ্ছি। এই দেখো এই দেখো, কেমন লাগছে? কেমন কেমন লাগছে? কেমন বলো বলো বলো। আরে বাহ, সুরসুরি দেওয়ার পর তুমি তো একদম মানুষের মতো হাসতে পারো। আরে মুন্নার সুর থেকে এটা কি পড়লো? আরে এটা তো হীরা। মা মা, বাবা বাবা। কি হয়েছে? তুই এরকম চেঁচাচ্ছিস কেন? এই এই দেখো। এটা তো হীরা। তুমি কোথায় থেকে পেলে এটা? আমি যখন মুন্নাকে সুরসুরি দিচ্ছিলাম, ওর সুর থেকে এই হীরাটা বের হয়েছে। হাতি হাসলে হীরা বের হয়, এরকম অদ্ভুত কথা তো আমি কখনো শুনিনি। আমার কথায় তোমরা কেউ বিশ্বাস করলে না না? এই দেখো এই দেখো। দেখো দেখো কত হীরা, দেখো দেখো কত হীরা পড়ছে। বাবা মা, বাবা মা, দেখো দেখো। এরপর থেকে ওদের পরিবারে আর কোনো অসুবিধা রইল না। ওই হিরেগুলোকে বেচে ওরা পাকা ঘর তুলে ফেললো ও মুন্নার সাথে সারাদিন কাটাতে লাগলো। ও মুন্নাকে গোসল করাতো, খাইয়ে দিত, সারাদিন ওর সাথে খেলতো। এরই মধ্যে ওর ছোটবেলার বন্ধু শঙ্কর ওর সাথে দেখা করতে এলো। আরে কিছু মাসের মধ্যে বাদলের ঘর তো পুরাই বদলে গেল। ছোট ঘরের বদলে ও তো অনেক বড় দালান করে ফেলেছে। আর এটা কি, ও তো হাতিও পালছে। আরে বাদল, কেমন আছিস তুই? কেমন আছিস আমার ভাই? আরে শঙ্কর, অনেকদিন পর আসলি, আয় আয়, আমরা সবাই অনেক ভালো আছি। ওটা তো আমি দেখতেই পারছি। নতুন নতুন ঘর, আবার হাতিও কিনেছিস, অনেক কিছুই তো করেছিস। আরে না না ভাই, এটা আমি কিনিনি, এটা তো জঙ্গল থেকে পেয়েছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। জানো, আমার এই মুন্নার কাছে না অনেক অদ্ভুত শক্তি আছে। শক্তি?
কেমন শক্তি, কেমন শক্তি, বল 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 বল, কেমন শক্তি? আরে এই কথা ছাড় না। ও আচ্ছা, তোর আমার উপর ভরসা নেই না? তাহলে ঠিক আছে, আমি এখনই চলে যাব, আমি এখনই চলে যাব। তোর তো আমার উপর ভরসা নেই না? আরে না না, তুই তো আমার ছোটবেলার অনেক ভালো বন্ধু, আমি তোর উপর কেন ভরসা করবো না? তাহলে কি ব্যাপার, বল বল না। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, কিন্তু তুই কাউকে এই কথাগুলো বলিস না কিন্তু। দাঁড়া, এখনই দেখাচ্ছি। আরে তুই যে কি বলিস না, আমি কাউকে কিছু বলবো না। তুই বল বল, আমাকে বল ব্যাপারটা কি, তুই বল না, আমাকে বল। পাগল কোথাকার, তুই আমাকে সন্দেহ না করে নিঃসন্দেহে আমাকে বলতে পারিস। আমি কাউকে বলবো না, বল বল, তুই আমাকে বল। দাঁড়া, এখনই দেখাচ্ছি। আরে এগুলো তো হীরা। তো এখন বুঝতে পেরেছিস আমার মুন্নার শক্তি? বুঝেছি, সব বুঝে গেছি। এই হাতিটার কারণেই ওরা এত বড় লোক হতে পেরেছে। কিন্তু এখন এই হাতিটা আমার লাগবে। আরে ভাই, মুন্নার শক্তি দেখে কোন চিন্তায় পড়ে গেলি? কিছুদিন আমাদের বাড়িতে থাকবি তো? আরে এতদিন পর এসেছি, 2-4 দিন তো তোদের বাসায় আমি থাকবোই। আর খালার হাতে খাবার না খেয়ে তো আমি যাবই না। বুড়ি প্রতিদিনের মতো আজও লেবু থেকে টাকাটা বের করে লেবুটা পুঁতে রেখে গেল। একটা চোর সেটা দেখে ফেলল। যাই, এইবার নিশ্চিন্তে গিয়া ঘুমাই। ওরে বেটা, এই তো পেয়েছি সোনার লেবু। এই লেবু বিক্রি করে আমি ধনী হয়ে যাব। সেই চোর লেবুটা চুরি করে নিয়ে গেল। সকালবেলা চোর একটা স্বর্ণের দোকানদারের কাছে লেবুটা নিয়ে গেল। কি রে বেটা, তোর খবর কি? কোথায় থাকিস? আজকাল তো তোকে দেখাই যায় না। চুরি টুরি করে জেলে গিয়েছিলি নাকি? আহ 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 আহ। আরে না গণেশ দা, একটু এই গ্রাম ওই গ্রাম ঘুরছিলাম কয়দিন, তাই দেখুনি। তা কি শুধু ঘরে এলি, নাকি কিছু মালপত্র নিয়ে এলি? যা নিয়ে এসেছি তা দেখে তোমার চোখ কপালে উঠে যাবে। এই দেখো সোনার লেবু, কত বড়। কই দেখি। এবার বলো কত দাম দেবে? 5,000 টাকা দেব। মাত্র 5,000 টাকা? ভালো করে দেখো, এত বড় সোনার লেবু আর এত কম টাকা। এটাই তো অনেক বেশি বলে ফেলেছি। এই টাকায় দিলে ভালো, না হয় আমি তোকে পুলিশের কাছে ধরিয়ে দেব। বল কোনটা ভালো হবে? আচ্ছা দাও, 5,000ই দাও। এই নে টাকা, বুদ্ধিমান মানুষ তুই। আহ 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 আহ। এইবার তো আমার লেবুটা চোরে ফেরত দিয়া গেল না, তাই দেখি এইবার আর লেবুটা ফেরত পাবো না। যদি লেবুটাই ফেরত না পাই, তাই দিয়ে চুরি দিয়া কি হইব? এইটাও ফেরা দেই। এই বলে বুড়ি তার ছুরিটা জানালা দিয়ে ফেলে দিল। এই বেটা কেরামত, ওঠ। কি হয়ে গেল গণেশ দা? কি একটা নিয়ে এসেছিস? এটা কি? কোনো কিছুতেই আমি এই ডিমটাকে ভাঙতে পারছি না, কাটতে পারছি না। আর ভাঙতে কাটতে না পারলে আমি এটা দিয়ে কি করব? তুই আমার টাকা ফেরত দে, আর তোর ডিম তুই রাখ। এই নাও তোমার টাকা। টাকা নিয়ে দোকানদার চলে গেল। এটা তো কোনো কাজেরই না। এই বলে চোর লেবুটা বিছানার ওপর রেখে দিল। একটু পরেই চোরের বন্ধু শঙ্কর
তার সাথে দেখা করতে এলো। কি রে বন্ধু, কবে এলি? এই তো বন্ধু, কালকে এলাম। এটা কি রে? আরে কিছু না, তুই বস, আমি আসছি। কেরামত একটু বাইরে যেতেই শঙ্কর লেবুটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। শঙ্কর চোর দৌড়ে যেতে যেতে বুড়ির বাড়ির সামনে এসে তার হাত থেকে লেবুটা ছুরির উপর পড়ে গেল। লেবুটা ছুরির উপর পড়তেই লেবুটা কেটে গেল এবং লেবুর মধ্যে থাকা 3টা পিঁপড়ে বাইরে এসে শঙ্কর চোরকে মারতে লাগলো আর বলল, এই বদমাস, লেবুটাকে তার মালিকের কাছে দিয়ে আয়। আমি তো লেবুর মালিক, লেবু আমার কাছে ছিল। তাহলে তো আমি হলাম লেবুর মালিক। মিথ্যা কথা, আমরা লেবুর মালিককে চিনি। নিয়ে চল তার কাছে, নইলে মারতেই থাকবো। নিয়ে যাচ্ছে। চল, তাড়াতাড়ি চল। এভাবে পিঁপড়ারা শঙ্কর চোরকে মারতে মারতে নিয়ে গেল। আর শঙ্কর চোর তাদেরকে নিয়ে গেল কেরামত চোরের কাছে, কারণ শঙ্কর চোর তো কেরামত চোরের কাছ থেকেই লেবুটা চুরি করেছে। এই নাও তোমাদের লেবুর মালিক। কোথায় লেবুর মালিক? এই তো কেরামত চোর। কি বলছিস মিথ্যু? উনি আমাদের লেবুর মালিক না। কিন্তু আমি ওর কাছ থেকেই লেবুটা চুরি করেছি। এই কথা শুনে পিঁপড়ারা কেরামত চোরকে মারতে শুরু করলো। আমাকে মেরো না। তাহলে এই লেবুর আসল মালিকের কাছে নিয়ে চল জলদি। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। কেরামত পিঁপড়াদের বুড়ির কাছে নিয়ে এলো। তখন পিঁপড়ারা কেরামত চোরকে মারধর বন্ধ করলো। কেরামত লেবুটা বুড়ির হাতে দিল। বুড়ি তার লেবুটা পেয়ে অনেক খুশি হলো। তোমরা আমার লেবুটা আমার কাছে নিয়ে আইছো, তোমাকে অনেক ধন্যবাদ। এটা আমাদের দায়িত্ব। আপনি যতদিন এই পৃথিবীতে আছেন ততদিন এই লেবুর মালিক শুধু আপনি। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক দম্পতি দুজনেই ধানের খেতে কাজ করত। তাদের একটি মেয়ে ছিল। খুবই সুখে শান্তিতে দিন কাটছিল তাদের। প্রতিদিন অতি সকালে ঘুম থেকে উঠে ওই দম্পতি রান্না বান্না খেয়ে সেরে কৃষিকাজের জন্য বেরিয়ে পড়ত। মেয়েটিকে রেখে যেত ঘরে। সে ঘর পাহারা দিত আর ঘরের খুঁটিনাটি কাজ করত। সন্ধ্যায় মা বাবা ফিরে আসত। একদিন তারা মেয়েকে ধান শুকাতে বলে দেয়। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তাদের নির্দেশ মতো পাশে বসে সে পাহারা দিতে লাগলো, যাতে কোনো পশু পাখি খেতে না পারে। ধান যখন শুকিয়ে এসেছে, তুলতে যাবে, এমন সময় হঠাৎ কোথা থেকে একটা সাদা আর একটা হলুদ টিয়া ধানের উপর এসে বসল। একটা দুটো করে এক নিমিষে সব ধান কে শেষ করে ফেলল। মেয়েটি তাদেরকে অনেক নিষেধ করে বলল, লক্ষ্মী টিয়ারা, তোমরা ধান খেও না। বাবা মা ফিরে এসে ধান না দেখলে আমাকে মেরে ফেলবে। আমরা একটু খাবো, মা বাবা বকলে আমাদের কাছে চলে এসো। সন্ধ্যায় মা বাবা ফিরে এসে ধান না দেখে মেয়েকে ভীষণ বকুনি দিল। তারা মনে করলো যে সে নিশ্চয়ই পাহারা দেয়। পরদিন তার মা বাবা আবার তাকে ধান শুকাতে দিয়ে সেদিনও একই ঘটনা ঘটল। সেদিন মা বাবা মেয়েকে অলস ভেবে
ভীষণ মারধর করলো আর মেয়েকে সাবধান করে বলল, আবার যদি টিয়াদেরকে ধান খাওয়াস তাহলে তোকে মেরে তাড়িয়ে দেব। তার পরদিনও ধান শুকাতে দিয়ে গেল। মেয়েটি শত চেষ্টা করেও টিয়াদেরকে বারণ করে ধান রাখতে পারল না। সে বসে কাঁদতে লাগলো। মা বাবা ফিরে এসে বুঝতে পারলো একই ঘটনা, এতে আর কোনো ভুল নেই। যে কথা সেই কাজ। মেয়েকে সাথে সাথে তাড়িয়ে দিল। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে টিয়াদের সন্ধানে বেরিয়ে পড়ল। অচেনা পথে যেতে যেতে যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন একজন রাখালের দেখা পেল। মেয়েটি রাখালকে জিজ্ঞেস করলো, রাখাল ভাই, তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশের সন্ধান দিতে পারো? হ্যাঁ, আমি জানি। আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু তোমাকে তো অনেক ক্লান্ত দেখাচ্ছে। আগে তুমি কিছু খেয়ে নাও, তারপর সোজা ওই দক্ষিণ পূর্ব দিকে রওনা হও। মেয়েটি তাই করল। একটু বিশ্রাম করে আবার পথ চলা শুরু করে দিল। পথিমধ্যে মেয়েটির আরো অনেকের সাথে দেখা হলো। তারা সবাই মেয়েটিকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলার পরামর্শ দিল। সে বুঝতে পারল সবাই তাকে সত্যি কথা বলছে, সঠিক পথ দেখিয়ে দিচ্ছে। সবাই তাকে ফেরার পথে তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেছে। সারা দিন পথ অতিক্রম করার পর মেয়েটি ক্লান্ত অবসন্ন দেহে অবশেষে টিয়াদের দেশে পৌঁছাল। চারদিকে তাকাতেই সামনে এসে দেখতে পেল এক সুবর্ণ অট্টালিকা। কে তুমি? কি চাই তোমার? আমি সেই মেয়েটা যেখান থেকে তোমরা দুজন ধান খেয়েছিলে। আমাকে আমার মা বাবা বাসা থেকে বের করে দিয়েছে। তোমরা না বলেছিলে যে বাসা থেকে বের করলে তোমাদের কাছে আসতে, তাই আমি তোমাদের কাছে চলে আসলাম। মেয়েটির পরিচয় ও উদ্দেশ্য জানতে পেরে সাদা টিয়া, হলুদ টিয়ারা তাকে সাদরে অভ্যর্থনা জানায়। সোনার সিঁড়ি, রূপার সিঁড়ি কোনটা হয়ে উঠবে তা জানতে চাই। আমরা গরিব, তাই আমি কখনো সোনার সিঁড়ি বা রূপার সিঁড়ি দেখিনি, তাই আমি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে চাই। মেয়েটিকে তাই করতে দিল। বাড়িতে ঢুকে চারদিকে ঐশ্বর্যে ছড়াছড়ি দেখে সে অবাক হয়ে গেল। মেয়েটিকে সুন্দর পোশাক পরতে দিল। তারপর সোনার থালায় এবং রূপার থালায় করে অনেক রকম খাবার খেতে দিল। মেয়েটি ওইসব থালায় খেয়ে অভ্যস্ত না, তাই সে সাধারণ থালায় খেতে চাইল। জীবনে কোনোদিনও এমন খাবার সে খায়নি, তাই সে খুব তৃপ্তি সহকারে খেলো। মেয়েটিকে ঘুমানোর জন্য একটি স্বর্ণের খাট দেওয়া হলো। তখন মেয়েটি বলল, আমি তো কোনোদিনও খাটে ঘুমাইনি, আমি তো সবসময় মাটিতে শুয়েছি, তাই আজও আমি মাটিতেই শুতে চাই। এই স্বর্ণের খাটে আমি শুতে চাই না। তখন তারা তাকে মেঝেতেই শুতে দিল। পরদিন সকালে সে টিয়াদেরকে তার দুঃখের কথা জানায়। টিয়ারা তাকে সান্ত্বনা দিল। তারা তখন 7 কলস সোনা ও রূপার মোহর আর কয়েকজন রক্ষী দিয়ে মেয়েটিকে বাবা মার কাছে ফেরত পাঠিয়ে দিল। অবশেষে মেয়েটি নিজের বাড়িতে এসে পৌঁছালো। মা বাবা তার মেয়েকে দেখে অনেক খুশি হলো এবং সাথে সোনা রূপার মুদ্রা দেখে তারা তো মহা খুশি। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। তার এরকম স্বর্ণমুদ্রা দেখে তারা অবাক হলো এবং সাথে সাথে তারা কানাঘুষা করতে লাগলো। একদিন তাদের পাশের ঘরের এক লোভী বাবা মা তাদের মেয়েকে তাড়িয়ে দিল সোনা রূপার মোহর খোঁজ করে আনার জন্য। ওই মেয়েটি সবাইকে জিজ্ঞেস করে ঠিকই সাদা টিয়া, হলুদ টিয়াদের দেশে পৌঁছালো। তাদের সন্তানটিও ছিল লোভী। মেয়েটি লোভ সামলাতে না পেরে সে সোনার সিঁড়ি দিয়ে উঠল, সোনার থালায় খেল এবং সোনার খাটে ঘুমাল। পরদিন তার এখানে আগমনের কারণটা জানে। টিয়ারা সব শুনে একটা বড় কলসের মুখ ভালো করে বন্ধ করে মেয়েটিকে। যখন কলসের মুখ খুলল, তখন ওই বড় কলসটি থেকে বিভিন্ন জাতের বিষধর সাপ বের হয়ে সবাইকে দংশন করে নির্বংশ করল।